সপ্তম অধ্যায়। পুরো এক সপ্তাহ ধরে শহরের বাসিন্দারা কামানের গুমগুম শব্দ আর রাইফেলের খটখট আওয়াজের মধ্যে রাত্রে ঘুমোতে যায় আর সকালে জেগে ওঠে। সর্বত্র ট্রেঞ্চ খোঁড়া হয়েছে, গোটা শহরটাকে যেন কাঁটাতারের বেড়াজালে ঘিরে ফেলেছে। শুধু মাঝরাত্রির পরে কয়েক ঘন্টার জন্য গন্ডগোলটা একটু থেমে আসে, কিন্তু তখনও মাঝে মাঝে নিঃশব্দতাটুকু ভেঙে ফৌজি ঘাঁটিগুলো দুপক্ষের অস্তিত্ব জানান দেয়, মাঝে মাঝে গুলি চালানোর শব্দে। ভোরবেলা রেল স্টেশনের গোলন্দাজ বাহিনী তাদের কামানের সারির পাশে কাজে ব্যস্ত হয়ে পড়ে। লম্বা একটা কামানের নল হিংস্রভাবে তার কালো নাকটা উঁচিয়ে আছে। লোকগুলো দফায় দফায় তার ভিতরে গুজে দিচ্ছে গোলা আর বিস্ফোরক। যতবার একজন করে গোলন্দাজ কামানের রশিটা ধরে টান মারছে, ততবারই পায়ের নিচের মাটিটা উঠছে কেঁপে কেঁপে। শহর থেকে মাইল দেড়েক দূরে লাল ফৌজ একটা গ্রাম অধিকার করে ঘাঁটি গেড়ে আছে। বোমাগুলো গ্রামের মাথার উপর দিয়ে শাঁ শাঁ শব্দে অন্য সব আওয়াজকে ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে, আর ফেটে পড়ার সঙ্গে সঙ্গে মাটি যাচ্ছে উড়ে। গ্রামের মাঝখানে একটা উঁচু টিলার উপরে যেখানে পুলিশ মঠটা দাঁড়িয়ে আছে, সেইখানে তার সামনে জমিতে লাল ফৌজের গোলন্দাজ বাহিনীর ঘাঁটি। এই গোলন্দাজ বাহিনীর সামরিক কমিশনার জামস্তিন। লাফিয়ে দাঁড়িয়ে উঠল জামস্তিন। সে এতক্ষণ একটা কামানের পেছন দিকের উপর মাথা রেখে ঘুমোচ্ছিল। ভারী একটা মোজার পিস্তল ঝোলানো তার কোমর বন্ধনীটা আট করে বাঁধতে বাঁধতে জামস্তিন উড়ন্ত বোমার সাঁই সাঁই শব্দ শুনতে শুনতে সেটা ফেটে পড়া পর্যন্ত অপেক্ষা করে রইল। তারপর তার জোরালো গলার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে উঠল সারা জায়গাটায়। উঠে পড়ার সময় হয়েছে কমরেডরা, সব আবার কাল ঘুমানো যাবে। গোলন্দাজেরা সবাই তাদের নিজের নিজের কামানের পাশে ঘুমোচ্ছিল। কমিশনার জামস্তিনের মতোই তারা সবাই চটপট উঠে দাঁড়ালো, শুধু সিদারচুক ছাড়া। অনিচ্ছাকৃতভাবে মাথাটা তুলে সে চারিদিকে তাকালো, ঘুমে ভারী তার চোখ দুটো তুলে। শুয়োরগুলো দিনের আলো ফুটতে না ফুটতে আরম্ভ করে দিয়েছে, সে বদমাইশি করে, যত সব বেজম্মাগুলো। জামস্তিন হেসে উঠল। সমাজ বিরোধী লোক, বুঝলে সিদারচুক, ওরা হচ্ছে তাই। তুমি যে একটু ঘুমোতে চাও সেটাও ওরা গ্রাহ্যই করে না। গোলন্দাজটি ঘোঁত ঘোঁত করতে করতে টেনে তুলল নিজেকে। কয়েক মিনিটের মধ্যেই মঠের সামনের কামানগুলো থেকে গোলা ছোঁড়া শুরু হয়ে গেল। শহরের মধ্যে ফেটে পড়তে লাগলো গোলাগুলো। চিনিকলের লম্বা চিমনিটা মাথার উপরে কাঠের তক্তা জুড়ে একটা মাচা মতো করে নিয়ে সেখানে পাহারায় বসে রয়েছে একজন পেতলিউরা অফিসার আর একজন টেলিফোন করার লোক। চিমটার ভিতর দিককার লোহার মই বেয়ে তারা সেখানে উঠেছে। এই সুবিধাজনক জায়গাটা থেকে তারা সমস্ত শহরটা পরিষ্কার দেখতে পাচ্ছে, আর দরকার মতো সেখান থেকে তাদের গোলন্দাজ বাহিনীকে গোলা ছোঁড়ার নির্দেশ দিচ্ছে। শহর দখল করতে এগিয়ে আসছে যে লাল ফৌজ, তাদের সমস্ত চলাফেরা এরা দূরবীন দিয়ে দেখতে পাচ্ছে। বলশেভিকরা আজ বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে। পোদলস্ক রেল স্টেশনের ধার ঘেঁষে অনবরত গুলি চালাতে চালাতে একটা সাজোয়া ট্রেন ধীরে ধীরে এগোচ্ছে। তার ওদিকটায় পদাতিক ফৌজের হামলার মহড়াটা দেখা যায়। হঠাৎ আক্রমণ চালিয়ে শহরটাকে অধিকার করে নেবার জন্য কয়েকবার চেষ্টা করেছে লাল ফৌজ, কিন্তু শহরে ঢোকার মুখগুলোয় দৃঢ়ভাবে ঘাঁটি গেড়ে বসে আছে পেতলিউরা বাহিনীর সৈন্যেরা। ট্রেঞ্চগুলো এক ঝলক বারুদের আগুন উদ্গীরণ করলো, একটা কানে তালা ধরা আওয়াজে ভরে গেল চারিদিক। তারপর সেটা একটা নিরবিচ্ছিন্ন গর্জনের রূপ নিয়ে আক্রমণ চালাবার সময়ে চরমে উঠল। জ্বলন্ত শীষের সেই শিলাবৃষ্টির ঝাপটায় অমানসিক একটা প্রয়াসের চাপ সইতে না পেরে বলশেভিক বাহিনীর সারিটা পিছিয়ে গেছে। সামনের মাঠের ওপর তারা ফেলে এসেছে কতগুলো অসার দেহ। আজ শহরের ওপরে লাল ফৌজের আক্রমণটা আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ় আর ঢের বেশি ঘন ঘন। কামানের গোলা ছোঁড়ার প্রতিধ্বনিতে কেঁপে উঠছে চারদিক। চিমনির মাথায় বাঁধা মাচাটার ওপর থেকে দেখতে পাওয়া যাবে বলশেভিক সৈন্য সারি ক্রমশই ধীরে ধীরে দৃঢ়প্রায় এগিয়ে আসছে। মাঝে মাঝে মাটির উপরে শুয়ে পড়ছে মানুষগুলো, আবার উঠে দাঁড়িয়ে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে আসছে। এতক্ষণে তারা স্টেশনটা ছাড়া আর সব দখল করে নিয়েছে। পেতলিউরা বাহিনীর ব্যবহারযোগ্য রিজার্ভ সৈন্যদল যে কটা ছিল সেগুলিকেও লড়াইয়ে লাগানো হয়েছে, কিন্তু লাল ফৌজের আক্রমণে তাদের ঘাঁটির বিভিন্ন জায়গায় যে ভাঙন ধরেছে সেটাকে তারাও রুখতে পারছে না। একটা বেপরোয়া দৃঢ়তার সঙ্গে বলশেভিক বাহিনীর আক্রমণকারী দলটা স্টেশন সংলগ্ন রাস্তাগুলোর উপর ছড়িয়ে পড়ল। স্টেশনের ওপরে আক্রমণটাকে রুখছিল যারা, সেই
পেতলিউরা বাহিনীর ৩য় রেজিমেন্ট শহরের প্রান্তে বাগান আর ঝোপঝাড়গুলোর ফাঁকে তাদের শেষ ঘাঁটি থেকে লাল ফৌজের একটা সংক্ষিপ্ত আর সাংঘাতিক আক্রমণের ফলে উৎখাত হয়ে শহরে ছড়িয়ে পড়ল। নতুন করে তাদের ঘাঁটি গড়বার আগেই লাল ফৌজের সৈন্যরা শহরের রাস্তায় দলে দলে নেমে এলো। পশ্চাদরক্ষী কিছু পেতলিউরা সৈন্য তাদের অগ্রগামী দলগুলিকে পালিয়ে যাবার সুযোগ করে দেবার জন্য শত্রুপক্ষের আক্রমণ রুখছিল। লাল ফৌজের সৈন্যরা বেয়নেট দিয়ে লড়াই চালিয়ে তাদের হটিয়ে দিল প্রচন্ড বেগে। সার্জি ব্রুজাকের পরিবার আর তাদের সবচেয়ে কাছের প্রতিবেশীরা আশ্রয় নিয়েছে বাড়ির নিচুতলার কুঠুরিতে। সার্জিকে সেখানে কিছুতেই আটকে রাখা যাবে না। মায়ের কাকুতি মিনতি সত্ত্বেও সে মাটির নিচের ঠান্ডা ঘরটা থেকে সিঁড়ি বেয়ে উঠে এসেছে। সাগাই চাঁদনি নাম লেখা একটা সাঁজোয়া গাড়ি বেপরোয়া গুলি চালাতে চালাতে ঘর ঘর শব্দ করে বেরিয়ে গেল বাড়িটার পাশ দিয়ে। তার পেছন পেছন সম্পূর্ণ বিশৃঙ্খলভাবে ছুটে পালাচ্ছে আতঙ্কগ্রস্ত পেতলিউরার লোকজন। ওদের একজন সার্জিদের আঙিনায় ঢুকে পড়ে পাগলের মতো কোনো রকমে তাড়াতাড়ি টেনে ছিঁড়ে ফেললো তার কার্তুজের কোমর বন্ধনী, শিরস্ত্রাণ আর রাইফেলটা। তারপর বেড়াটা টপকে ওদিকের ফল বাগানে আড়ালে অদৃশ্য হয়ে গেল। রাস্তাটা দেখে নিল সার্জি। রাস্তা বেয়ে ছুটে চলেছে পেতলিউরা সৈন্যরা দক্ষিণ পশ্চিম স্টেশনের দিকে। তারা যাতে পালিয়ে যাবার সুযোগ পায় তার জন্য একটা সাঁজোয়া গাড়ি পেছন পেছন চলেছে গুলি ছুঁড়তে ছুঁড়তে। শহরমুখ বড় রাস্তাটা একেবারে জনহীন। তারপরে একজন লাল ফৌজের লোককে ছুটে আসতে দেখা গেল। পথের উপর শুয়ে পড়ে লোকটা গুলি চালাতে লাগলো। তার পেছনে একে একে আরো দুজন লাল ফৌজের লোক এসে পড়ল। সার্জি লক্ষ্য করতে লাগলো গুড়ি মেরে গুলি চালাতে চালাতে এগিয়ে আসছে তারা। রোদে পোড়া তামাটে রং একজন চীনা শরীরটাকে টান করে সোজা দৌড়ে আসছে। তার চোখ দুটো রক্তাক্ত, গায়ে তার একটা গেঞ্জি, মেশিন গানের কোমরবন্ধনী পরা, দুই হাতে দুটো হাত বোমা। ওদের সকলের আগে আগে আসছে একজন নিতান্ত অল্প বয়সী লাল ফৌজের লোক, তার হাতে একটা হালকা মেশিন গান। প্রথম এই লাল ফৌজের দলটাকে শহরে ঢুকতে দেখে সার্জির মন আনন্দে ভরে উঠল। লাল ফৌজ জিন্দাবাদ! এমন আকস্মিকভাবে সে ছুটে বেরিয়ে এসেছে রাস্তায় যে চীনাটি তাকে প্রায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আর কি। লাল ফৌজের লোকটির প্রথম প্রতিক্রিয়া হলো ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়ার একটা ইচ্ছে, কিন্তু সার্জির মুখে আনন্দের উচ্ছ্বাস দেখে সে সামলে নিল নিজেকে। ভয়ানক রকম হাঁপাতে হাঁপাতে চীনাটি তার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, পেতলিউরা কোথায়? কিন্তু তার কথা শুনতে পায়নি সার্জি। তাদের বাড়ির আঙিনায় ছুটে ফিরে এসে সে ইতিমধ্যে পেতলিউরা সৈন্যটির ফেলে যাওয়া কার্তুজ বন্ধনী আর রাইফেলটা তুলে নিয়ে লাল ফৌজের লোকেদের পেছনে পেছনে ছুটছে। দক্ষিণ পশ্চিমের স্টেশনটা দখল না করে নেওয়া পর্যন্ত তারা সার্জিকে লক্ষ্যই করেনি। সেখানে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ আর রসদে বোঝাই কতগুলো ট্রেন বিচ্ছিন্ন করে দিয়ে শত্রুপক্ষকে জঙ্গলের মধ্যে তাড়িয়ে দেবার পর তারা একটু বিশ্রাম নিয়ে আবার নতুন করে দল সাজাবার জন্য কিছুক্ষণের মতো থামল। তরুণ মেশিনগান গোলন্দাজটি সার্জির কাছে এগিয়ে এসে বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো, তুমি কোত্থেকে এলে কমরেড? আমি এই শহরেরই ছেলে, আমি তোমাদের আসার অপেক্ষায় ছিলাম। লাল ফৌজের লোকেরা ঘিরে ধরল সার্জিকে। চীনাটি ভাঙা ভাঙা রাশিয়ান ভাষায় বলল, আমি জানি ওকে, লাল ফৌজ জিন্দাবাদ বলে ও চেঁচিয়ে উঠেছিল। ও বলশেবিক, আমাদের লোক, বেশ ভালো ছেলে। সার্জির কাঁধে একটা সমর্থনের চাপড় মেরে একগাল হেসে সে বলল। আনন্দে নেচে উঠল সার্জির মন। সঙ্গে সঙ্গে এরা তাকে আপন করে নিয়েছে নিজেদের একজন হিসেবে। ওদের সঙ্গে সেও বেয়নেট চার্জ করে স্টেশনটার দখল নিয়েছে। এতক্ষণে নড়ে চড়ে উঠল শহরটা। এই কদিনের নানা অসুবিধে আর কষ্টের অভিজ্ঞতার পর শহরের লোকজন তাদের মাটির নিচের কুঠুরিগুলো থেকে বেরিয়ে বাড়ির সামনের দেউড়িতে এসে দাঁড়ালো লাল ফৌজের দলগুলোর শহরে ঢোকা দেখবার জন্য। এইভাবেই সার্জির মা আর তার বোন ভালিয়া সার্জিকে লাল ফৌজের সৈন্য সারির মধ্যে কদম ফেলে যেতে দেখল। তার মাথায় টুপি নেই, কিন্তু একটা কার্তুজ বন্ধনী পরে আছে সে, আর কাঁধে ঝুলছে একটা রাইফেল। অত্যন্ত বিরক্ত হয়ে হাত দুটো নাড়ল আন্তোনিনা ভাসিলিয়েভনা। তার ছেলেটা শেষ পর্যন্ত এইসব লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়েছে, এর ফল পেতে হবে ওকে। দেখো একবার কাণ্ডখানা, গোটা শহরের লোকজনের সামনে দিয়ে কিনা সেরিওজা কুচকাওয়াজ করে চলেছে রাইফেল নিয়ে। পরে একটা গন্ডগোল বাঁধবে নিশ্চয়ই। আন্তোনিনা ভাসিলিয়েভনা আর সামলাতে পারল না নিজেকে, চেঁচিয়ে উঠল, সেরিওজা, এক্ষুনি বাড়ি আয়, হতভাগা, দেখাচ্ছি দাঁড়া, শিখিয়ে দেবো কি করে লড়াই করতে হয়। বলে
সে তার ছেলেকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে রাস্তায় নেমে পড়ে এগিয়ে গেল। কিন্তু এবার সার্জি তার মায়ের দিকে দুই চোখের কঠোর দৃষ্টি মেলে তাকালো। অপমানে আর লজ্জায় লাল হয়ে সে পাল্টা জবাব দিল, চেঁচিও না অত, আমি যাব না। বলতে বলতে সে না থেমেই কদম কদম এগিয়ে গেল। রাগে আত্মহারা হয়ে উঠেছে আন্তোনিনা ভাসিলিয়েভনা। এই বুঝি তোর মায়ের সঙ্গে ব্যবহার? আচ্ছা, এরপরে তুই বাড়ি ফিরিস কেমন করে দেখব? ফিরবো না বাড়ি, মুখ না ফিরিয়েই চেঁচিয়ে উঠল সার্জি। নিতান্ত বিমূঢ় হয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে রইল আন্তোনিনা ভাসিলিয়েভনা। তার পাশ দিয়ে রোদে পোড়া, জলে ভেজা, ধুলোয় ভরা লাল ফৌজের সৈন্যের সারি পা ফেলে ফেলে এগিয়ে গেল। হাসি খুশি ভরা একটা জোরালো গলায় কে একজন বলে উঠল, কেঁদো না মা, তোমার ছেলেকে আমরা কমিসার করে দেব। হালকা খুশি ভরা হাসির একটা দমক ছড়িয়ে গেল গোটা পল্টনটার মধ্যে। সৈন্য সারির সামনের দিকে লোকেরা গলা মিলিয়ে গান ধরল, কমরেড শোনো এই বেজে ওঠে ভেরি, চলো সংগ্রামে তুলে নাও হাতিয়ার, মুক্তির রাজ্যকে জয় করে নিতে যত বাধা কেটে চলি গতি দুর্বার। দীপ্ত সেই ঐকতানে যোগ দিল সৈন্যরা সকলে, আর সার্জির কচি তাজা গলা মিশে গেল সেই গানের জোয়ারে। একটা নতুন পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে সার্জি, সেখানে তার হাতেও ধরা আছে একটা বন্দুক। লেসচিনস্কিদের বাড়ির দেউড়িতে এক টুকরো সাদা মোটা কাগজ আটকানো আছে, তার গায়ে সংক্ষেপে লেখা বিপ্লবী কমিটি। তার পাশেই সহজে দৃষ্টি আকর্ষণ করার মতো একটা পোস্টার, লাল ফৌজের একজন লোক দর্শকের চোখের দিকে তাকিয়ে আর তার দিকে সোজা আঙুল দেখিয়ে দাঁড়িয়ে আছে, আর তার নিচে লেখা, আপনি কি লাল ফৌজে ভর্তি হয়েছেন? রাজনৈতিক বিভাগের লোকেরা সারা রাত্রি ধরে শহরের সর্বত্র এই পোস্টারগুলো লাগিয়ে ফিরেছে। পোস্টারের কাছেই ঝুলছে শেপে তোপকা শহরের খেটে খাওয়া মানুষদের উদ্দেশ্যে বিপ্লবী কমিটির প্রথম ঘোষণাপত্র। কমরেড, শ্রমিকদের ফৌজ এই শহরের দখল লইয়াছে, সোভিয়েতের শাসন ক্ষমতা আবার প্রতিষ্ঠিত হইয়াছে। আমরা আপনাদের আহ্বান জানাইতেছি, শৃঙ্খলা বজায় রাখুন। রক্তপিপাসু খুনিদের হটাইয়া দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদের ফিরিয়া আসা যদি না চাহেন, তাহারা নিঃশেষে ধ্বংস হউক, ইহাই যদি আপনার কাম্য হয়, তাহা হইলে লাল ফৌজে সৈন্যদলভুক্ত হউন। শ্রমিক সাধারণের হাতে যাহাতে ক্ষমতা বজায় থাকে, তাহার জন্য সর্বপ্রকারের সাহায্য করুন। এই শহরের সামরিক কর্তৃপক্ষ সেনাবাহিনীর অধিনায়কের হাতে থাকিবে, বেসামরিক কাজকর্মের পরিচালনা করিবেন বিপ্লবী কমিটি। স্বাক্ষর দোলেনিক, সভাপতি, বিপ্লবী কমিটি। নতুন এক ধরনের লোকজনের আবির্ভাব হচ্ছে লেসচিনস্কিদের বাড়িতে। যে কমরেড কথাটির জন্য লোকে কাল পর্যন্ত প্রাণ দিয়েছে, আজ সেই কথাটাই শোনা যাচ্ছে চারিদিকে। কমরেড, কি অনির্বাচনীয় আবেগে ভরা এই কথাটি। দোলেনিকের আর এই কদিন ধরে ঘুম বা বিশ্রাম নেই। বিপ্লবী সরকার প্রতিষ্ঠার কাজে সে আজকাল ভয়ানক ব্যস্ত। ছোট্ট ঘরটার দরজায় একটা কাগজের টুকরো ঝুলছে, কাগজটার উপরে পেন্সিলে লেখা পার্টি কমিটি। এই ঘরে কমরেড ইগনাতিয়েভা তার চিরাচরিত শান্ত আর সুস্থির ভঙ্গিতে বসে আছে। ইগনাতিয়েভা আর দোলেনিকের ওপরেই সোভিয়েত সরকারের বিভিন্ন সংগঠন গড়ে তোলার ভার দিয়েছে রাজনৈতিক দপ্তর। একদিনের মধ্যেই ডেস্কে বসে গেছে অফিসের কর্মীরা, টাইপরাইটারে উঠেছে ব্যস্ত খটাখট আওয়াজ। একটা সরবরাহ বিভাগ সংগঠিত হয়েছে পিজিকির নেতৃত্বে। অত্যন্ত চটপটে আর কর্মতৎপর লোক সে। আগে ছিল স্থানীয় চিনি কলের সহকারী মিস্ত্রি। শহরে এখন সোভিয়েত সরকার ভালোভাবে কায়েম হবার পরে সে সুদৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কোমর বেঁধে নেমেছে চিনি কলের মালিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই মালিকদের ইদানিং একটু খারাপ সময় যাচ্ছে। বলশেভিকদের উপরে নিদারুণ ঘৃণা মনে চেপে রেখে তারা সুযোগের প্রতীক্ষায় রয়েছে। চিনি কলের শ্রমিকদের এক সভায় সে সমস্ত অবস্থাটা রুক্ষ আর বেপরোয়া ভাষায় সংক্ষেপে ব্যাখ্যা করল। আগেকার অবস্থা আর ফিরে আসতে দেব না আমরা। টেবিলের উপর একটা ঘুষি মেরে সে পোলিশ ভাষায় ঘোষণা করল, আমাদের বাপদাদারা আর আমরা জীবন ভোর পতকিদের কাছে ঢের গোলামি করেছি। ওদের জন্য আমরা রাজবাড়ি তৈরি করে দিয়েছি, আর মহামান্য কাউন্ট মশাই তার বদলে আমাদের পেট ভাতা দিয়েছে, যাতে নেহাত আমরা একেবারে না খেয়ে মারা না পড়ি। কতকাল ধরে এই সব পতকি কাউন্ট আর সাংজুকো রাজপুত্তুরেরা আমাদের ঘাড়ে চেপে বেরিয়েছে।
রাশিয়ান আর ইউক্রেনিয়ান মজদুরদের মতোই পুলিশ মজুরদের রক্তেও এই কাউন্ট পতকি শুষেছে। আর এখন কিনা এই পতকির দালালেরা সেই শ্রমিকদের মধ্যেই গুজব ছড়াচ্ছে যে সোভিয়েত সরকার তাদের শক্ত মুঠোয় বেঁধে জবরদস্তি শাসন চালাবে। কমরেড, এটা একটা জঘন্য মিথ্যে কথা। বিভিন্ন জাতির খেটে খাওয়া মানুষেরা এর আগে কখনো এতখানি আজাদি পায়নি। মজুরেরা সব ভাই ভাই, আর ওই ভদ্রলোকগুলোকে আমরা শিগগিরই ঠান্ডা করে দেব, ঠিক যেন। বক্তৃতা মঞ্চের বেড়াটার উপরে সজোরে নেমে এলো তার ভারী হাতটা। ভাইয়ে ভাইয়ে রক্তারক্তিটা বাঁধিয়েছে কারা? শত শত বছর ধরে রাজা রাজরারা পুলিশ চাষীদের পাঠিয়েছে তুর্কি চাষীদের বিরুদ্ধে লড়াইয়ে। ওরাই বরাবর এক দেশের বিরুদ্ধে আরেক দেশকে উস্কিয়ে এসেছে। এই নিদারুণ খুনোখুনি আর দুঃখ দুর্দশার কথাটা ভেবে দেখা দরকার। আর তাতে লাভের কড়ি গুনেছে কারা? কিন্তু এ সবই বন্ধ হয়ে যাবে শিগগিরই। ছুঁচোগুলোর দিন ফুরিয়ে এসেছে এবার। বলশেভিকেরা এমন একটা আওয়াজ তুলেছে যা শুনে ভয়ে আঁতকে উঠেছে বুর্জোয়াদের দল। দুনিয়ার মজদুর এক হও। এই আওয়াজই আমাদের মুক্তি, আমাদের সুখী ভবিষ্যতের সেই সুদিনের আশা, যেদিন তামাম মজদুর ভাই ভাই হবে। কমরেড, সবাই এসে যোগ দাও কমিউনিস্ট পার্টিতে। পুলিশ গণতন্ত্র গড়ে উঠবে একদিন। সেটা হবে খেটে খাওয়া জনসাধারণের গণতন্ত্র, যেখানে পতকিদের কোনো ঠাঁই নেই। ওদের তখন নিশ্চিহ্ন করে দিয়ে আমরাই হব সেই সোভিয়েত পোল্যান্ডের মালিক। তোমরা তো সবাই ব্রনিক তাসচিনস্কিকে জানো। বিপ্লবী কমিটি তাকেই আমাদের কারখানার কমিশনার নিযুক্ত করেছে। আমরা কিছুই ছিলাম না, এবার আমরাই সব হব। কমরেড, আমাদের আনন্দের দিন আসছে, শুধু সাবধান থাকতে হবে। চোরাগোপ্তা সাপগুলোর হিসিসানিতে কান দিও না। মজদুরদের আদর্শে আমাদের বিশ্বাস অটুট রাখতে হবে। তাহলেই আমরা দুনিয়ার তামাম মানুষের ভ্রাতৃত্ব গড়ে তুলতে পারব। সহজ সরল এই শ্রমিকটির হৃদয় থেকে আবেগ আর আন্তরিকতার সঙ্গে উচ্চারিত হলো কথাগুলি। শ্রোতাদের মধ্যে তরুণ যারা, তাদের সোৎসাহ হাততালির মধ্যে সে নেমে এলো বক্তৃতার জায়গাটা থেকে। প্রবীণ শ্রমিকেরা কিন্তু কিছু বলার আগে ইতস্তত করতে লাগলো। কে জানে, কালই হয়তো বলশেভিকদের এই শহর ছেড়ে চলে যেতে হতে পারে। আর তারপরে যারা রয়ে যাবে, তাদেরই শেষে এই সব গরম গরম কথাবার্তার প্রত্যেকটির জন্য চড়া দাম দিতে হবে। ফাঁসির হাত থেকে বাঁচা গেলেও চাকরিটি যাবে নিশ্চয়ই। শিক্ষা বিভাগীয় কমিশনার ছিমছিমে সুঠাম চেরনোপিস্কি এ অঞ্চলের শিক্ষকদের মধ্যে এ পর্যন্ত একমাত্র লোক যে বলশেভিকদের পক্ষে যোগ দিয়েছে। বিপ্লবী কমিটির বাড়িটার ঠিক উল্টো দিকেই বিশেষ কাজের জন্য তৈরি দলটির ঘাঁটি। এরই লোকেরা বিপ্লবী কমিটির বাড়িতে ডিউটি দিচ্ছিল। রোজ রাত্রে বাড়িটাতে ঢোকার মুখে বাগানে একটা ম্যাক্সিম মেশিন গান খাড়া থাকে। তার পেছনটায় আটকে থেকে ঝোলে একটা এবড়ো খেবড়ো টোটার পাত। রাইফেলধারী দুজন শান্ত্রী তার দুপাশে পাহারা দেয়। বিপ্লবী কমিটিতে যাবার পথে কমরেড ইগনাতিয়েভা ওই দুজনের মধ্যে একজন তরুণ লাল ফৌজি সৈনিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কত বয়স তোমার কমরেড? 17 চলছে। এখানেই থাকো? লাল ফৌজের ছেলেটা হাসলো। হ্যাঁ, আমি সবে পরশুদিন লড়াইয়ের সময় লাল ফৌজে ঢুকেছি। তার মুখখানা ভালো করে লক্ষ্য করলো ইগনাতিয়েভা। তোমার বাবা কি করেন? ইঞ্জিন চালকের সহকারী। এমন সময় আরেকজন সামরিক পোশাক পরা লোকের সঙ্গে দোলেনিক এসে পড়ল সেখানে। ইগনাতিয়েভা দোলেনিকের দিকে ফিরে বলল, এই যে কমসমলের জেলা কমিটির ভার দেবার মতো ঠিক ছেলেটিকে খুঁজে বার করেছি, এখানকারই ছেলেও। দোলেনিক তাড়াতাড়ি চোখ ফেরালো সার্জির দিকে। এই ছেলেটি সার্জি। ও আচ্ছা, তা তুমি তো জাখরের ছেলে না? ঠিক আছে, যাও দেখি ছোটদের মধ্যে একটা সাড়া জাগিয়ে তোলো। বিস্ময়ের চোখে সার্জি তাকালো তাদের দিকে। কিন্তু আমাদের ফৌজি দলের কি হবে? সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পিছন ফিরে দোলেনিক বলল, ও ঠিক আছে, সে আমরা ব্যবস্থা করবক্ষণ। দুদিন পরেই বিকেলের দিকে ইউক্রেনীয় তরুণ কমিউনিস্ট দলের স্থানীয় শাখা স্থাপিত হলো। শহরের বুকে হঠাৎ যে নতুন জীবনের স্পন্দন জেগে উঠে দ্রুত ছড়িয়ে পড়েছে চারিদিকে, তারই কেন্দ্রে ঝাঁপ দিল সার্জি। তার সমস্ত অস্তিত্বকে এটা এমন সমগ্রভাবে আচ্ছন্ন করল যে এত কাছে থেকেও সে তার পরিবারকে ভুলে গেল। সার্জি ব্রুঝাক এখন একজন বলশেভিক।
এই নিয়ে বোধহয় 100 বার সেই ইউক্রেনীয় কমিউনিস্ট পার্টির দেওয়া পরিচয়পত্রখানা পকেট থেকে বার করে দেখল। তাতে সার্জিকে কমসমলের সভ্য আর কমসমল কমিটির সম্পাদক হিসেবে মনোনয়নের কথা লেখা। এতেও যদি কেউ কোনো রকম সন্দেহ প্রকাশ করে, তাহলে তার রয়েছে প্রিয় বন্ধু পাভেলের উপহার দেওয়া সেই ভারী আর জবরদস্ত রিভলভারটা, হাতে তৈরি ক্যাম্বিসের খাপের মধ্যে তার কর্তার কোমর বন্ধনীর সঙ্গে ঝোলানো। এটা নিশ্চয়ই রীতিমতো নির্ভরযোগ্য একটা পরিচয়পত্র। আহা, পাভলুস্কাটাই এখন এখানেই নেই। বিপ্লবী কমিটির দেওয়া নানান কাজে সার্জির দিনগুলো কাটছে। আজও ইগনেতিয়েভা তার অপেক্ষায় ছিল। রেল স্টেশনে আঞ্চলিক রাজনৈতিক বিভাগে গিয়ে বিপ্লবী কমিটির জন্য খবরের কাগজ আর বইপত্র নিয়ে আসার কথা তাদের। বাড়িটার বাইরে রাস্তায় তাড়াতাড়ি বেরিয়ে আসতেই সার্জি দেখে রাজনৈতিক বিভাগের একজন লোক একটা মোটর গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। ইউক্রেনের প্রথম আঞ্চলিক সোভিয়েতের রাজনৈতিক বিভাগের সদর দপ্তর বসেছে স্টেশনের রেল কামরাগুলি জুড়ে। সেখানে যাওয়ার পথে দীর্ঘ সময়টা ইগনাতিয়েভা সার্জিকে অনবরত প্রশ্ন করে চলল। কিরকম চলছে তোমার কাজকর্ম? সংগঠনটা ইতিমধ্যে গড়ে তুলেছ নাকি? তোমার বন্ধু মজদুরদের ছেলে মেয়েদের কমসমলে যোগ দেবার জন্য রীতিমতো উৎসাহ দিতে থাকো। শিগগিরই একদল তরুণ কমিউনিস্টের দরকার পড়বে আমাদের। কালই আমরা একটা খসড়া তৈরি করে কমসমলে যোগ দেবার জন্য প্রচারপত্র ছাপব। তারপর ওই থিয়েটার ঘরটার এখানকার তরুণদের নিয়ে একটা বড় রকমের সমাবেশের ব্যবস্থা করা যাবে। রাজনৈতিক বিভাগে গিয়ে আমি উস্তিনোভিচের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিচ্ছি, চলো। যতদূর জানি ও এখন তরুণদের মধ্যে কাজ চালাচ্ছে। দেখা গেল উস্তিনোভিচ 18 বছর বয়সী একটা মেয়ে। ছোট করে ছাঁটা কালো চুল, সরু চামড়ার কোমরবন্ধনী আটা খাকি কাপড়ের কর্তা পরা। সার্জিকে সে তার কাজের অনেকগুলো রীতিনীতি বাতলে দিল, তাকে সাহায্য করবে বলে কথা দিল। সার্জির চলে আসার সময় সে তাকে বই আর কাগজপত্রের মস্ত বড় একটা বান্ডিল দিল। এগুলির মধ্যে একটা বই বিশেষ গুরুত্বপূর্ণ, কমসমলের কার্যক্রম আর নিয়ম কানুন ছাপা আছে তাতে। বিপ্লবী কমিটিতে সেদিন একটু বেশি রাতে ফিরে এসে সার্জি দেখে ভালিয়া তার জন্য অপেক্ষা করছে। সার্জিকে দেখেই চেঁচিয়ে উঠল সে, এভাবে বাড়ি ছাড়া হয়ে থাকার মানে কি? লজ্জা করে না তোর? কেঁদে কেঁদে মার চোখ গেল। বাবা তো ভীষণ চটে আছে তোর উপর, ভয়ানক একটা বকাবকি হবে কিন্তু। না, তা হবে না, সার্জি তাকে আশ্বাস দিল। বাড়ি যাবার সময়ই পাচ্ছি না মোটে, সত্যি। আজ রাত্রেও যেতে পারবো না। তুই এসেছিস, ভালোই হয়েছে, কথা আছে তোর সঙ্গে, চল ভেতরে যাই। ভালিয়া যেন চিনতেই পারছে না ভাইকে। রীতিমতো বদলে গেছে সার্জি, উৎসাহে উদ্দীপনায় অস্থির হয়ে উঠেছে। ভালিয়া বসতে না বসতেই সার্জি সরাসরি কথাটা পারল। শোন ভালিয়া, ব্যাপারটা হচ্ছে তোকে কমসমলে যোগ দিতে হবে। সেটা কি জানিস না বুঝি? তরুণ কমিউনিস্ট দল, এখানে ওটার কাজকর্ম আমিই চালাচ্ছি। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দেখ তাহলে এটা। কাগজটা পড়ার পর ভালিয়া অবাক চোখে তাকালে ভাইয়ের দিকে। কমসমলে এসে আমি কি করব? দুহাত বাড়িয়ে দিল সার্জি ওর দিকে। বিস্তর কাজ করবার আছে ভাই, এই আমাকেই দেখ না, এত কাজ করতে হয় যে রাতের পর রাত জাগতে হচ্ছে। প্রচার চালাতে হবে আমাদের। ইগনাতিয়েভা বলেছেন শিগগিরই থিয়েটার ঘরটায় আমাদের এক সভার ব্যবস্থা করে সোভিয়েত সরকার সম্বন্ধে বলতে হবে। আমাকে বক্তৃতা দিতে বলেছেন তিনি। এটা কিন্তু ঠিক হবে বলে মনে হচ্ছে না। বক্তৃতা কি করে দিতে হয় কিছুই জানি না আমি, নির্ঘাত সব গুলিয়ে টুলিয়ে ফেলবো। আচ্ছা, তাহলে তোর কমসমলের আসার কি হলো? ঠিক বুঝতে পারছি না কি জবাব দেব। মা তো একেবারে খেপে যাবে তাহলে। মার জন্য ভাবতে হবে না, পিড়াপিড়ি করতে লাগলো সার্জি। মা তো এসব বোঝে না, শুধু ছেলে মেয়েদের কাছে কাছে আগলে রাখতে পারলেই হলো। কিন্তু সোভিয়েতের বিরুদ্ধে তো মার কিছু বলার নেই, বরং মা তার পক্ষেই। কিন্তু মা চায় লড়াইটা করুক অন্য লোকের ছেলেরা। এটা কি ঠিক? ঝুকরাই কি বলেছিল আমাদের, মনে আছে তো? আর পাভেলকে দেখ, সে তার মায়ের কথা ভেবে তো ইতস্তত করেনি। এখন সময় এসে গেছে, আমাদের মতো তরুণদের লড়াইয়ে সামিল হতেই হবে জীবনকে নতুনভাবে গড়ে তোলার দাবি নিয়ে। তুই নিশ্চয়ই নারাজ হবি না ভালিয়া? কি চমৎকার হবে ভেবে দেখ, তুই মেয়েদের মধ্যে কাজ করবি আর আমি কাজ চালাবো ছেলেদের সঙ্গে নিয়ে। ভালো কথা মনে পড়লো, আমি আজই ওই লাল চুলো ক্লিমকা শয়তানটার সঙ্গে একটা বোঝাপড়া করব। কি বলিস ভালিয়া? তুই তাহলে আসছিস তো আমাদের দলে নাকি? এই ছোট্ট বইটা আছে কাছে, এর মধ্যেই সব বলা আছে। কমসমলের নিয়ম কানুন ছাপা সেই পুস্তকটি
পকেট থেকে বের করে সার্জি ভালিয়াকে দিল। ভাইয়ের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ভালিয়া নিচু গলায় জিজ্ঞেস করল, কিন্তু পেতলিউরা যদি আবার ফিরে আসে তাহলে? এই প্রশ্নটা এ পর্যন্ত সার্জির মনে আসেনি। দু এক মুহূর্ত সে কথাটা ভেবে নিল, তারপর বলল, আর সকলের সঙ্গে আমাকেও তাহলে অবশ্য শহর ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তুই কি করবি? হ্যাঁ, তাহলে মা ভয়ানক কষ্ট পাবে। কিছুক্ষণ চুপ করে রইল সে। আচ্ছা সেরিও ঝা, মাকে বা আর কাউকে কিছু না জানিয়ে তুই আমাকে কমসমলের সভ্য করে নিতে পারিস না? শুধু তুই জানবি আর আমি জানবো, তাতে আমার কাজ করে যাওয়াটা কিছু আটকাবে না। সেইটাই তো সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, তোর কথাটাই ঠিক মনে হচ্ছে রে ভালিয়া। এই সময় ইগনাতিয়েভা ঘরে ঢুকলো। কমরেড ইগনাতিয়েভা, এই আমার ছোট বোন ভালিয়া। আমি এইমাত্র ওকে কমসমলে যোগ দেবার কথা বলছিলাম। কমসমলের সভ্য হিসেবে ও বেশ ভালোই হবে, কিন্তু আমাদের মা গন্ডগোল বাঁধাতে পারে। কাউকে না জানিয়ে কি ওকে সভ্য করে নেওয়া যেতে পারে? আমাদের শহর ছেড়ে দিতে হতে পারে, জানেনই তো। আমি অবশ্য ফৌজের সঙ্গে চলে যাব, কিন্তু ভালিয়ার ভয়ে মার পক্ষে সেটা সওয়া কঠিন হবে। চেয়ারের একধারে ইগনাতিয়েভা গভীর মনোযোগের সঙ্গে শুনল কথাটা। সার্জির সঙ্গে সে একমত হলো, হ্যাঁ, সেইটাই সবচেয়ে ভালো হবে। সারা শহর জুড়ে যে পোস্টার লাগানো হয়েছে তারই আহ্বানে কিশোর কিশোরীরা ভর্তি করে তুলেছে থিয়েটার ঘরটা। তাদের উত্তেজিত কলরবে জায়গাটা মুখর। চিনি কলের শ্রমিকদের ঐকতান বাদন চলছে। সমবেত শ্রোতাদের দলে আছে প্রধানত স্থানীয় স্কুল দুটির ছাত্রছাত্রীরা। সভায় বক্তৃতা শোনার চেয়ে শেষের দিকে যে গান বাজনা হবে সেইটার প্রতি তাদের বেশি আগ্রহ। শেষ পর্যন্ত পর্দা উঠল। ইউক্রেনীয় পার্টি কমিটি সেক্রেটারি কমরেড রাজিন এইমাত্র সেপেতবকা শহরে এসে পৌঁছেছে। সে মঞ্চের উপরে আসতেই সকলের চোখ গিয়ে পড়ল এই খাটো ছিপছিপে গড়নের ছোট তীক্ষ্ণ নাকওয়ালা মানুষটির দিকে। সবাই গভীর মনোযোগের সঙ্গে তার বক্তৃতা শুনল। গোটা দেশ জুড়ে যে সংগ্রামের জোয়ার জেগেছে তার কথা বলে সে দেশের তরুণদের আহ্বান জানালো কমিউনিস্ট পার্টিতে এসে সামিল হবার জন্য। ঝানু বক্তার মতোই সে বক্তৃতা দিয়ে গেল, কিন্তু কতগুলো কথা সে একটু বেশি রকম পুনরাবৃত্তি করল, যেমন গোঁড়া মার্ক্সবাদী, উগ্রপন্থী সমাজবাদী ইত্যাদি। এসব কথা শ্রোতারা ঠিক বুঝে উঠছিল না, তবু তার বক্তৃতার শেষে সবাই তাকে উচ্ছ্বসিত হাততালি দিয়ে অভিনন্দন জানালো। তারপর তার পরবর্তী বক্তা সার্জিকে শ্রোতাদের কাছে পরিচিত করিয়ে দিয়ে সে বিদায় নিল। সার্জি যা ভয় করেছিল ঠিক তাই হলো। শ্রোতাদের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে সে কি বলবে ভেবে পেল না। থতমত খেয়ে গেল প্রথমটায়। এমন সময় সভানেত্রী হিসেবে ইগনাতিয়েভা তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসে তার টেবিলের সামনের আসন থেকে ফিসফিসিয়ে বলল, প্রথমে কয়েকজন কর্মী নিয়ে একটা সেল গড়ে তোলার কথা এদের বলো। সঙ্গে সঙ্গে সার্জি তার বক্তব্যটা সরাসরি পারল। কমরেড, যা বলার তা তোমরা সবাই শুনেছ। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জনকতক কর্মীর একটা সেল গড়ে তোলা। প্রস্তাবের পক্ষে কারা? একটা নিস্তব্ধতা নেমে এলো শ্রোতাদের মধ্যে। উস্তিনোভিচ এগিয়ে এলো এই ফাঁকে। দাঁড়িয়ে উঠে সে বলে গেল মস্কোর তরুণেরা কিভাবে সংগঠিত হয়ে উঠেছে। ততক্ষণে সার্জি এক পাশে দাঁড়িয়ে রইল, কি করবে বুঝতে না পেরে। সেল গড়ে তোলার প্রস্তাবটায় শ্রোতাদের প্রতিক্রিয়া দেখে মনে মনে রাগ জমে উঠেছিল তার। ভ্রুকুটি করে সার্জি তাকিয়েছিল সবার দিকে। উস্তিনোভিচের কথায় শ্রোতারা বিশেষ কান দিচ্ছে বলে মনে হলো না। সার্জি দেখতে পেল বক্তৃতা মঞ্চে উস্তিনোভিচের দিকে ব্যঙ্গ ভরা চোখে তাকিয়ে জালিভানভ কি যেন ফিসফিসিয়ে বলল লিজা সুখার্কোকে। উঁচু স্কুলের ওপরের শ্রেণীর মেয়েরা পাউডার মাখা মুখে সামনের সারিতে বসে আশেপাশে তির্যক চোখে তাকাতে তাকাতে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলছে। এক কোণে মঞ্চের পেছনে যাবার দরজাটার কাছে একদল লাল ফৌজের ছেলে বসে আছে। তাদের মধ্যে সেই তরুণ মেশিনগান গোলন্দাজটিকে সার্জি দেখতে পেল। মঞ্চের প্রান্তটার উপরে বসে সার্জি অস্বস্তির সঙ্গে ছটফট করছে আর খোলাখুলি ঘৃণা ভরা চোখে তাকিয়ে দেখছে জাঁকালো পোশাক পরা লিজা সুখার্কো আর আনা আদমোভস্কিয়াকে। তারা দুজনে তখন সম্পূর্ণ নিঃসংকোচে তাদের ছেলে বন্ধুদের সঙ্গে গল্প জমিয়ে তুলেছে। কেউ তার কথায় কান দিচ্ছে না বুঝতে পেরে উস্তিনোভিচ তাড়াতাড়ি তার বক্তব্য শেষ করে নিয়ে বসে পড়ল।
এরপর বক্তৃতা দিতে দাঁড়ালো ইগনাতিয়েভা। তার ধীর স্থির ব্যক্তিত্বের প্রভাবে অস্থির শ্রোতারা এবার মনোযোগী হয়ে উঠল। ইগনাতিয়েভা বলল, কমরেড, আজ এখানে যেসব কথা তোমাদের বলা হলো সেগুলো তোমাদের প্রত্যেককে আমি ভেবে দেখতে বলছি। আমি নিশ্চয়ই জানি তোমাদের মধ্যে বেশ কিছু জন শুধুমাত্র দর্শকের ভূমিকায় না থেকে বিপ্লবে সক্রিয় ভূমিকা নেবে। তোমাদের জন্য পার্টির দরজা সবসময়ই খোলা। যা হয় তোমরাই ঠিক করো। তোমাদের মতামত কি তাও আমরা জানতে চাই। কারুর কিছু বলার থাকলে তাকে মঞ্চের উপর এসে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকবার নিস্তব্ধতা নেমে এলো হল ঘরে। তারপরে পেছনের দিকে একটা গলা শোনা গেল, আমি কিছু বলতে চাই। অল্প টেরা চোখ আর বাচ্চা ভাল্লুকের মতো ঘাড়ে গর্দানের চেহারার মিশা লেপচুকপ নামের একটি ছেলে মঞ্চের উপর উঠে এসে বলল, ব্যাপারটা যা শুনলাম তাতে বলশেভিকদের সাহায্য করাই আমাদের উচিত। আমাদের সম্পূর্ণ সমর্থন আছে। সেরিওচকা আমাকে জানে। আমি কমসমলের সদস্য হব। উজ্জ্বল হয়ে উঠল সার্জির মুখ। মঞ্চের মাঝখানে লাফিয়ে পড়ে সে চেঁচিয়ে উঠল, দেখলে তো কমরেডরা, আমি বরাবর বলে এসেছি মিশা আমাদেরই একজন। ওর বাবা ছিলেন রেল লাইনের পয়েন্টম্যান, গাড়ি চাপা পড়ে মারা গেলেন, তাই আর ওর লেখাপড়া বেশি হয়ে উঠল না। কিন্তু এই দেশের এই সময় কি করা দরকার সেটা বুঝবার জন্য মিশার উঁচু স্কুলে পড়তে যাবার দরকার হয়নি। দারুণ একটা হইহল্লা উঠল হলের মধ্যে। সযত্নে বুরুশ করা চুলওয়ালা একটি তরুণ কিছু বলতে চাইল। অকুশেভ তার নাম, স্থানীয় এক ওষুধের দোকানওয়ালার ছেলে, উঁচু স্কুলের ছাত্র। কর্তাটা টেনে ধরে সে শুরু করলো, মাফ করবেন কমরেডরা, আমাদের ঠিক কি করতে বলা হচ্ছে সেইটাই বুঝে উঠতে পারছি না আমি। আমাদের কি রাজনীতি করতে বলা হচ্ছে? তা যদি হয় তাহলে পড়াশোনা করব কখন? স্কুলটা তো ডিঙোতে হবে আমাদের। এটা যদি কোনো খেলাধুলার সমিতি বা ক্লাব গড়ে তোলার ব্যাপার হতো যেখানে জড়ো হয়ে আমরা পড়াশোনা করতে পারতাম, তাহলে অবশ্য আলাদা কথা ছিল। কিন্তু রাজনীতি করতে ঢোকা মানে পরে ফাঁসি কাঠে ঝোলার ঝুঁকি নেওয়া। এ কথা বলতে হচ্ছে বলে আমি দুঃখিত, কিন্তু এতে কেউ রাজি হবে বলে আমার মনে হয় না। মঞ্চ থেকে লাফিয়ে নেমে পড়ে তার নিজের জায়গায় গিয়ে বসবার সময় একটা হাসির রোল উঠল হল ঘরে। পরবর্তী বক্তা সেই মেশিন গান গোলন্দাজটি। ক্রুদ্ধ ভঙ্গিতে কপালের ওপর টুপিটা টেনে নামিয়ে তীব্র দৃষ্টিতে শ্রোতাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল সে, এত হাসি কিসের, জানোয়ার যত সব। চোখ দুটো তার দুটুকরো জ্বলন্ত কয়লা, রাগে কাঁপছে তার সর্বাঙ্গ। সজোরে একটা নিঃশ্বাস টেনে নিয়ে সে বলল, ইভান ঝার্কি আমার নাম। বাপমা মরা ছেলে আমি, কোনোদিন দেখিনি তাদের, বাড়িঘর বলতেও কিছু নেই। রাস্তার ধারে বড় হয়ে উঠেছি, রুটির টুকরো ভিক্ষা মেগে ফিরেছি, আর বেশিরভাগ দিন কেটেছে উপোস দিয়ে। কুকুরের জীবন কেটেছে আমার, যে জীবন সম্বন্ধে তোমরা মায়ের আদুরে গোপালেরা কিছুই জানো না। তারপরে সোভিয়েত সরকার কায়েম হলো। লাল ফৌজের লোকেরা আমাকে কুড়িয়ে নিয়ে দেখাশোনা করতে লাগলো। পুরো একটা পল্টন আমাদের তাদের পোষ্য হিসেবে নিয়েছে, জামা কাপড় দিয়েছে, লিখতে পড়তে শিখিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি যে একজন মানুষ সেই শিক্ষা তারা আমায় দিয়েছে। তাদের জন্যই আমি আজ বলশেভিক হয়ে উঠেছি, আর মরবার দিনটি পর্যন্ত আমি বলশেভিক থাকব। আমি হাড়ে হাড়ে জানি আমরা লড়াই করছি কিসের জন্য। আমাদের লড়াই আমাদের মতো এই সব গরিব মানুষদের জন্য, মজদুরদের সরকার কায়েম করার জন্য। তোমরা তো এখানে বসে দাঁত বের করে হাসছো, আর ওদিকে যে এই শহরের জন্য লড়াই করতে করতে 200 জন কমরেড মারা পড়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা। বলতে বলতে ঝার্কির গলা কেঁপে উঠল টান টান করে বাঁধা বেহালার তারের মতো। হাসি মুখে প্রাণ দিয়েছে তারা আমাদের সুখের জন্য, আমাদের আদর্শের জন্য। দেশের মানুষ সর্বত্র প্রাণ দিচ্ছে প্রত্যেকটি লড়াইয়ের মোর্চায়, আর তোমরা এদিকে নাগরদোলায় চেপে ফুর্তির খেলায় মেতে আছো। কমরেড! হঠাৎ সভানেত্রীর টেবিলের দিকে ফিরে বলে উঠল সে, আপনারা এদের এসব কথা শুনিয়ে বৃথাই সময় নষ্ট করছেন। হল ঘরের দিকে একটা আঙুল বাড়িয়ে দেখালো সে, এরা আপনাদের কথা বুঝবে ভেবেছেন? মোটেই না। খালি পেটের সঙ্গে ভরা পেটের মিতালি হয় না। মাত্র একজন আজ এখানে থেকে এগিয়ে এসেছে, কারণ সেও অনাথ, গরিবদেরই একজন। সবার দিকে তাকিয়ে প্রচন্ড ক্রোধে গর্জে উঠল সে, মরুগ্গে যাক, তোমাদের না হলেও আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের সঙ্গে এসে যোগ দেবার জন্য আমরা হাত জোড় করিনি তোমাদের কাছে। জাহান্নামে যাও তোমরা সব শুদ্ধ।
তোমাদের মতো লোকের সঙ্গে একমাত্র মেশিন গানের মারফতেই কথাবার্তা চালানো যেতে পারে। শেষ ঘা দিয়ে সে মঞ্চ থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেল বেরিয়ে যাবার দরজাটার দিকে। সভার পরিচালনা করছিল যারা, তাদের মধ্যে আর কেউ ঐকতান বাদন শোনার জন্য শেষ পর্যন্ত রইল না।